ফাইনালি বাংলাদেশের কাছে আফগানিস্তান তারা হোয়াইট ওয়াশ হয়েছে এবং এই বাংলা ওয়াশে আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ আফগানিস্তানের কাছে তারা হোয়াইট ওয়াশ হয়েছিল। সেই টিমের ক্যাপ্টেন ছিলেন সাকিব আল হাসান এবং সেই টিমে পঞ্চপাণ্ডব ছিলেন, সাব্বির রহমান ছিলেন। তারপরেও আফগানিস্তানের কাছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছিলেন। সেই দীর্ঘ 7-8 বছর পরে বাংলাদেশ ফাইনালি তারা রিভেঞ্জ নিতে সার্থক হয়েছে। এই সিরিজ নিয়ে যদি খুব বেশি বিশ্লেষণ করা থাকে তাহলে সেটা হচ্ছে সাইফ হাসান বাংলাদেশ ক্রিকেটে 2020 থেকে তিনি প্রায় শুরু করেছিলেন ইন্টারন্যাশনাল এবং তারপর থেকে দীর্ঘ 4-5 বছর তার লাইফে কেটে গিয়েছে। এরপর আপস অ্যান্ড ডাউনস এই 5 বছরে তিনি সব কিছু দেখেছেন। তিনি আর এক পর্যায়ে এমনটি মনে হয়েছিল যেন তিনি বাংলাদেশে ক্রিকেট খেলা ছেড়েই দিবেন, তিনি আর কখনো ক্রিকেট খেলবেন না, কেননা তিনি একদম গিভ আপ করেই দিচ্ছিল। ঠিক সেই মোমেন্টেই কিন্তু তারপরে জিএসএল বলেন এবং বিপিএল বলেন বিভিন্ন জায়গায় তার খেলার সুযোগ হয়ে থাকে এবং তিনি আস্তে আস্তে ফর্মে ব্যাক করতে থাকে, তার কনফিডেন্স লেভেলটাও হাই হতে থাকে। অ্যাট দ্যাট মোমেন্টে তিনি কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমে কল আপ হয় এবং তারপরে সেখান থেকে ফিরে এসে যেভাবে এশিয়া কাপ বলেন এবং এই সিরিজ বলেন, এই যদি আপনার বেস্ট প্লেয়ারের কথা বলতে হয় তাহলে কিন্তু সেখানে সাইফ হাসানের নাম আসে এবং সাইফ হাসান কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করেছে এবং আমাদের বাংলাদেশের বাঙালিদের যে বদনজর আছে এই বদনজরটা যেন সাইফ হাসানের দিকে না পড়ে। বেচারা যেভাবে টি-20 খেলছে এবং যে টি-20টা আমরা পছন্দ করি এবং মডার্ন ক্রিকেটে যে টি-20টা খেলা হয় সাধারণত সেই টি-20 খেলাটাই সাইফ হাসান খেলছে। 35 বলে 50 রান, ইটস গুড এনাফ। 25 বলেও তিনি 50 করতে পারছে। 30 বলে 64 রান করেন, যার স্ট্রাইক রেট ছিল 168, যেখানে তিনি 6 মেরেছে 7টা। 64 রানের ভিতর তিনি 7টা 6 মেরেছে, মানে 6-7 42 রান তিনি শুধু 6 মেরে নিয়েছেন। সো হোয়াট এ প্লেয়ার হি ইজ। মানে আমরা যে টি-20টা আমরা ক্রিকেট ফ্যানরা যেটা পছন্দ করি সেটা কিন্তু তার থেকে আমরা পাচ্ছি। সো আই হোপ যে সাইফ হাসান আমাদের একটা প্রবলেম হচ্ছে বাংলাদেশের কনসিস্টেন্সিটা নেই। এই ধারাবাহিকতাটা যদি সাইফ হাসান ধরে রাখে তাহলে সাইফ হাসান হতে যাচ্ছে বাংলাদেশের নেক্সট ক্রিকেট সুপারস্টার। বরাবরের মতো এদিনও তামিম এবং ইমনকে দিয়ে কিন্তু আমাদের ওপেনিং শুরুটা ভালোই হচ্ছিল দীর্ঘগতিতে, কারণ রান তো অ্যাকচুয়ালি বেশি না। আমরা জানি যে এই পিচে 144 ঠিক আছে ইনাফ, উইকেট হারিয়ে যায় আর 20-30টা রান হতে পারলে হয়তো বাংলাদেশের জন্য আর কঠিন হয়ে যেত। কিন্তু বাংলাদেশের যেভাবে মিডিল অর্ডার সাইফ হাসান, নুরুল হাসান, সোহান যেভাবে ধরে খেলতে তার মধ্যে 160-170 হলেও কিন্তু সেটা চেস করা বাংলাদেশের দ্বারা পসিবল হতো। তো বাই দ্য ওয়ে বাংলাদেশের বোলিংয়ের সামনে কিন্তু বরাবরই 96 রানের ভিতর প্রায় 6টা উইকেট চলে গেছিল। মানে একটা সময় বাংলাদেশ ড্রপ করবে এবং সেখানে 8 নম্বর উইকেটে এসে জুটি ধরে 140+ রান করেছে। একটা জায়গায় এসে আমাদের ড্রপ করতে হয়, ড্রপের জন্য আমাদের ম্যাচ থেকে বেরিয়ে যেতে হয়। কখনো কখনো আমাদের ম্যাচ হারতেও হয় এবং বেশিরভাগ সময় আমাদের হারতেই হয়। এবং যেভাবে এই সিরিজটা বাংলাদেশ ডোমিনেট করেছে, এশিয়ার সেকেন্ড টিম বলে যারা মুখে বড় বড় কথা বলে তাদের মুখের সামনে যে এভাবে মেরে দিয়েছে, এভাবে মুখের ভিতর দিয়ে দিয়েছে। সো বাংলাদেশকে একটা বিগ কংগ্রাচুলেশনস। এবং এরপর আমাদের ওয়ানডে আছে এবং ওয়ানডেতে বাংলাদেশে আমরা জানি যে ওয়ানডেতে বরাবরই প্রায় 8-10 বছর ধরে বাংলাদেশ ওয়ানডেতে ভালো একটা পারফরমেন্স করে আসছে এবং সেই ধারাবাহিকতা যদি ধরে রাখে আই হোপ ওয়ানডের জন্য ইতিমধ্যে টিম ঘোষণা করেছে। সো বাংলাদেশ যে টিমটা ঘোষণা করেছে এই টিমটা নিয়ে আপনার আফগানিস্তানের সঙ্গে খুব ভালোভাবেই জিততে পারবে যদি আপনি রশিদ খানকে খুব ভালোভাবে ফেস করতে পারেন। আমরা দেখেছি যে রশিদ খান কিন্তু বাংলাদেশের সঙ্গে রেগুলারই তিনি প্রায় 3-4 ওভার বল করলে 30-35 রান তিনি দিয়েছে। হ্যাঁ, তিনি ইম্পর্টেন্ট উইকেটগুলো নিয়ে গিয়েছে এবং লাস্ট সেকেন্ড টি-20তে প্রায় 4টা উইকেট নিয়েছে। তারপরেও কিন্তু বাংলাদেশ কিন্তু তার বলে মোটামুটি রান নেয় এবং আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেন তার বলে উইকেট না দিয়ে অত বলে সিঙ্গেল খেললেও যে রানটা আসবে সেটা দলের জন্য ইম্পর্টেন্ট একটি বিষয়। দেখেন সাইফ হাসান, আমরা জানি আমাদের রান খুব বেশি নেই, আমরা বলে রান দিলে ম্যাচ জিতবো। এবং সাইফ হাসান দেখেন সাধারণত আমাদের বাংলাদেশের ব্যাটিংরা নিজেরা হিরো হতে চায়। তারা কি করে, রশিদ খানকে দেখলে ধুমধাম মারতে চায়। রশিদ খান ওয়ার্ল্ড ক্লাস বলার, আপনি তাকে যতই ট্রল করেন সে কিন্তু একটা উইকেট টেকার। সাইফ হাসান ব্যাটে, রশিদ খান তিনি আসছেন বলে, তার 4র্থতম ওভার তিনি উইকেট দেন নাই, মাত্র 3 ওভার 13 রান দিয়েছেন। অ্যান্ড দেন 4 ওভারে তিনি আসছেন, এসে কী করছেন, সাইফ হাসানকে বল করছে। সাইফ হাসান কিন্তু তাকে যদি হিরো হইতে চাচ্ছি আমি এলোমেলো শট করতে যেত, আউট হয়ে যেত। সাইফ হাসান নিলিবিলি 6টা বলে ডিফেন্স খেলেছে এবং তিনি ঠিক আছে ওকে ফাইন, আমার তো রান বেশি দরকার নেই, আমার এই সময় তাকে ডিফেন্স করে উইকেট না দেওয়াটাই হচ্ছে উত্তম। কেননা সাইফ হাসান আউট হয়ে গেলে বাংলাদেশ ম্যাচটা হারতেও পারতো। সাইফ হাসান তাকে একবার দিয়ে দিল মেডেন, যেহেতু এমনি ওয়ার্ল্ড সেরা ভাই, তাকে মেডেন দিয়ে তারও বলে 6 বলে 6 মারা বা 6 বলে 3টা 6 মারা, আমার তো হিরো হওয়ার কিছু নেই।
আমি 6 বলে যদি 6টাও 6 মারি রাশিদ খানকে, তারপরে তিনি ওয়ার্ল্ড ক্লাস বলার থাকবে। সো এই যে ব্রেন নিয়ে, এই যে মাইন্ডসেট নিয়ে খেলেছে সাকিব হাসান, দ্যাট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। অ্যান্ড আর জাকির আলীর কথা আমি কী বলবো, অলরেডি চারিপাশে তাকে নিয়ে কথা চলতেছে, কেননা তার টি-20 যে ব্যাটিং, আমার কাছে জাকির আলীর ব্যাটিং আমি দেখেছি, তিনি কিন্তু পিওর ক্লাসিক্যাল ব্যাটার। তাকে কিন্তু টি-20তে যোগ্য তিনি না, কারণ তিনি শুধু লেগ খেলেন ভাই, অপের বলও টেনে লেগে আসে। মানে একটা প্লেয়ার আর লেগে সরতে মানে যে বলিং না যাবে, ব্যাট করে না সরে যায়, মনে হয় পেস বল দেখলে ভয় পাইতেছে, একটু পিছনে সরে যায়, অপে সরে যায়, এইভাবে আন্দাগুন্দা ব্যাট চালায়। জাকির আলীর ব্যাটিং স্টাইলটা অনেকটা এরকম, বাট আমি মনে করি যে তার আরও অনেক ইমপ্রুভ করার আছে, কেননা তিনি অপের বল খেলতে পারেন না, তিনি অপের বল লেগে টেনে মারেন। তো একজন যে কোনো প্রত্যেকটা টিমই একটা এগেনস্ট টিমের সঙ্গে খেলতে নামলে তার আগে কিন্তু তাদেরকে নিয়ে এক্সপ্লেনেশন বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে কার কোথায় উইক পয়েন্ট আছে। তো জাকির আলী সবাই জানে যে এই প্লেয়ারটা, এই বোলাররা তারা অপে বল দিলে খেলতে পারবে না, সে আউট হবে। অ্যান্ড তাকে প্রতিদিনে অপে বল দিলে তিনি লেগে টেনে ক্যাচ ছেড়ে দিবে, তিনি লেগে টেনে ক্যাচ দিবে নাকি পার কাছে বল দিবে, যা তার আজেবাজে শট খেলে তিনি আউট হন। একটা ক্রিকেট যে শটগুলো, এই শটগুলো তার ব্যাট থেকে আমরা দেখতে পারি না। অপের বল লেগে টেনে 6 মারছে, অপের বল লেগে টেনে 6 মারতে আউট হচ্ছে কেন ভাই? অপের বল অপের 6 মার, অপের বল অপেই খেল না তুই, পুরো মাঠটাই তো চারপাশে রয়েছে তোর বাউন্ডারি, যে পাশ দিয়ে যে বলটা আসে সে বলটা সে পাশ দিয়ে খেলতে হবে, তখনই একজন পিওর ক্রিকেটার বেরিয়ে আসবে।